হ্যালো বন্ধুরা, আমি রাজ আর তোমরা শুনতাছো দ্য হরার মেইল। তোমরা যারা ভৌতিক বা প্যারানর্মাল ঘটনা শুনতে চাও তারার লিগা আমার এই চ্যানেলের মাধ্যমে আমি তোমরার কাছে নিয়ে আমু দেশ ও দেশের বাইরের ভৌতিক ঘটনা। বন্ধুরা, তোমরার লিগা আমার এই চ্যানেল, তো তোমরা যদি আমার এই ভিডিওটা ইউটিউবে দেখা থাকো তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কইরা বেল আইকন প্রেস করে দিও, যাতে ইন ফিউচারে আমার ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। আর যদি এই ভিডিওটা তোমরা ফেসবুকে দেখা থাকো তাহলে পেজটা ফলো করে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও, যেটা তোমরা লিগে একদমই ফ্রি। রাজীব পুলিশের কাজে নিযুক্ত আছিল। খুব ব্যস্ততার মধ্যে দিন কাটে তার, আবার রাতেও আরাম করার সুযোগ নাই। কখন কি সংবাদ আয়া পড়ে। বন্ধুরা, আজকের ঘটনাটা পশ্চিমবঙ্গের কোনো এক গ্রামে ঘটা। রাজীব যেহেতু পুলিশের চাকরি করত, তার বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হইতো। এবারের পোস্টিংটা হইল বাঁকুড়াতে। এই ঘটনায় যে জায়গার নাম আমি ইউজ করুম এটি হইতাছে ছদ্মনাম। তারিখটা ছিল 10 নভেম্বর 2017। রাজীব তখনও থানাতে বসা। হঠাৎ একটা খুনের কেস আইলে রাজীব হন্তদন্ত হইয়া স্পটে গিয়া বুঝাইল। স্পটে গিয়া যা দেখল সেটা তার 10 বছর চাকরি জীবনে আজ পর্যন্ত দেখছে না। রাজীব দেখল 3 তলা বাড়ির উপরের তালাতে এক গৃহস্বামীর শরীর থেকে তার হাত, পা, মাথা কে জানি এদিক ওদিক ছড়ায় রাখছে। এমন লাগছে লাশ রেলওয়ে খেলা করছে। মেঝেতে রক্তের বন্যা বয়ে গেছে। একমাত্র হাতির চাপা পড়লেই কেউ যদি এমনভাবে মারা যায়, কিন্তু হাতি তো আর সিঁড়ি বায়া বা 3 তলাতে উঠতে পারতো না। তাহলে এই কাজটা কে করলো? তার পরের দিন রাজীব পুলিশ স্টেশনে বইয়া যখন কেসটার কথা ভাবতাসলো, তখন হুট কইরা দরজা খুললা এক মাঝ বয়সের ভদ্রলোক ঘরে ঢুকলো। ঘরে ঢুকে কইল, দারোগা বাবু আমারে বাঁচান দারোগা বাবু, নাইলে আমিও প্রবীরের মতো খুন হয়ে যামুগা। দারোগা বাবু হঠাৎ এই কথা শুন না লড়ে চড়ে বইল, প্রবীর মানে? প্রবীর চক্রবর্তী, অর্থাৎ যেই লোকটা কালকে খুন হয়েছিল ওই লোকটার নাম? রাজীব এখন লোকটারে জিজ্ঞাসা করলো, তাইলে কি আপনি এই প্রবীর চক্রবর্তীর আগের থেকে চিনতেন? উত্তর আইল, হ্যাঁ দারোগাবাবু, আমার নাম অরূপ ভট্টাচার্য, থাকি বিষ্ণুপুরে। রাজীব জিজ্ঞাসা করল, তো আপনার মৃত্যুর ভয়ের কারণ কি? অরূপ কইল, শুনবেন দারোগাবাবু, শুনবেন তাহলে। এবার অরূপবাবু কইতে লাগলো, একটা হাড় হিম করা কাহিনী। আমি আর প্রবীর দুজনই আসলাম একজন গুরুর শিষ্য। গুরু সেবার উদ্দেশ্যে সেদিন গুরুদেবরে আমরা বাড়িতে নিয়ে আইলাম, আর সেটাই হইল আমার কাল। বাড়িতে আইয়া ওই গুরুদেবের নজর পড়ল আমার 25 বছর বয়সে সুন্দরী মেয়ে মালার উপরে। মালা শিক্ষিতা, আবার চাকরিও করে। গুরুদেব কইল, আমার মালাকে চাই, আমি মালাকে আমার ভৈরবী বানাবো। প্রবীরও আইসল সেদিন গুরুদেবের সাথে। গুরুদেবের এই অন্যায় চাহিদার প্রতিবাদ করল প্রবীর। নিমিষে গুরু ভক্তি উইরা গেল মেয়ের সম্মানের সামনে। গুরুদেবরে কোয়া হইল বাইরে হয়ে যেতে গা বাড়ি থেকে। গুরুদেব ভয়ঙ্করভাবে রাইজ্ঞা গেছে গা এই কথা শুন না। তারা জানতো গুরুদেবের অসীম ক্ষমতার কথা, বান মারা, কালো জাদু করা ইত্যাদি সব কাজে গুরুদেব পারদর্শ। প্রবীর বরাবরই বদমেজাজি। মালারে তার নিজের মেয়ের মতো ভালোবাসত, তাই সে গুরুদেবরে ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দিল। টাউনের আগে গুরুদেবের সেই রাগান্বিত চোখ দুইটা দেখলে আজও আমার হাড় হিম হয়ে যায়। আর যাইতে যাইতে সে প্রবীরে কইল, তুই আমার ঘাড় ধরলি, এর মাসুল তোর দিতেই হইব তোর জীবন দিয়া। আগামী অমাবস্যার আগে তুই মরবি, আর তার পরের অমাবস্যাতে মরব অরূপ। এই কথা কইতে কইতে চলে গেলেন ওই ভণ্ড গুরুদেব। আসলে সে কোনো গুরুদেবই না, সে একজন তান্ত্রিক যে কোনোদিন মানুষের ভালো করেনি, কিন্তু সমাজের সামনে ভালো সাজনের লিগা গুরুদেব সাজ্জা করে। তান্ত্রিক পিশাচও সিদ্ধি করে রাখছে, বেতাল নামও ওনার আয়ত্তে আছে। অরূপ হঠাৎ কইল, এই বেতালই খুন করছে প্রবীররে, এখন আমারেও মারবো দারোগাবাবু, আমারে বাঁচান দারোগাবাবু, আমারে বাঁচান। কপালে চিন্তার ভাঁজ পড়ল দারোগাবাবুর। রাজীব মনে মনে ভাবল, এই কথাটি উপরের স্যারদের জানাইলে শেষে আমার চাকরিটাও আর থাকতো না। তার নিজেরও যে বিশ্বাস হইতাছে, আবার তাও না, কিন্তু এইভাবে
কোনো মানুষের হাত পা মাথা ছিঁড়া মারা কোনো মানুষের পক্ষেও তো সম্ভব না, এটা পুরাপুরি অসম্ভব। এইবার রাজীব অরূপবাবুরে ব্যাপারটা একটু খুল্লা কইতে কইল। তো অরূপবাবু কথাটা কওয়া শুরু করলো। আমাবস্যার রাতে বসে তান্ত্রিক কিছু চক্র বানাইল, যা একসাথে অনেকে গোল হইয়া চক্রাকারে বসে আগুনে ঘি কারং বাড়ি আর সঙ্গে কিছু কালো জাদুর মন্ত্র পইরা আহুতি দেয়। যজ্ঞের শেষ পর্বে কলসি থেকে মন্ত্র পইরা জল ধীরে ধীরে ঢাইলা দিল যজ্ঞকুণ্ডে। সেই সাথে যে কাজে বেতালরে আহ্বান করা হইতাছে সে আদেশ উচ্চারণ করা হইতাছে বারে বারে। অগ্নিকুণ্ড থেকে এক ধোয়ার কুণ্ডলী পাক দিয়ে উঠল। সবাই দেখল এইটা একটা বিশাল দৈত্য আকারের সেই বেতাল, রক্ত মাখা বলশালী দেহের এক পিশাচ দেহ ধারণ করলো। সাথে সাথে পরক্ষণেই যে আদেশ দেওয়া হয়েছিল ওই আদেশ পালন করতে রওনা দিয়া দিল বেতাল। রাজীব কইল, দাঁড়ান দাঁড়ান, আদেশ বলতে কোন আদেশের কথা কইতেছেন আপনি? অরূপ কইল, বিনা আদেশে বেতালরে আহ্বান করলে যে বেতালরে ডাকবো তার সর্বনাশ হইব। বেতাল তার উপরে ঝাইপ্পা পড়ব, তারপর তারে টুকরা টুকরা কইরা তার রক্ত খায়া তৃষ্ণা মিটাইব। রাজীব জানতে চাইল এই ঘটনাটা কোথায় ঘটছে, মানে ওই চক্রের জায়গাটা কই, আমারে নিয়ে যাইবেন ওই জায়গায়? কথা দিতাছি ওই বেতাল আপনার কোনো ক্ষতি করতে পারতো না। অরূপ কইল, ঠিক আছে দারোগাবাবু, নিয়ে যাবো। তারপর আইলো সেই দ্বিতীয় অমাবস্যার রাত। একটা পুলিশের জিপ যাওয়া শুরু করলো কাঁচা রাস্তার উপর দিয়া, জঙ্গলের আঁকাবাঁকা পথ ধরে গিয়া দাঁড়াইলো একটা শ্মশানের সামনে। তারপর আর জিপ যাইত না, হাইটটা যাইতে হইব। একটু হাইটটা যাইতেই দেখা গেল তান্ত্রিক আর তার বানানো সেই চক্র। চক্রের ঠিক মাঝখানে বয়ে আসলো সেই তান্ত্রিক। তান্ত্রিক তার মন্ত্র বইরা যেই না জল দিয়া আদেশ দিতে যাইব বেতালরে, তখনই রাজীব তার রিভলভার দিয়া একটা গুলি কইরা দিল সেই জল ভরা কলসিতে। জল পইরা ভাইসা গেল এই দিক ওই দিক। তারপর সেই ধোঁয়াশা কুণ্ডলিতে প্রকাশিত হওয়া আদেশহীন বেতাল ছিঁড়া টুকরো টুকরো কইরা দিল সেই তান্ত্রিকরে। আর বাকিরা যারা চক্রতে বসিল তারা ছোটাছুটি করতে লাগলো যে যেখানে পারে। পরের দিন সবাই দেখতে পারলো তান্ত্রিকের সেই টুকরো টুকরো করা দেহ, যার সাথে সাথে সেই বেতাল সিদ্ধি মন্ত্র লুপ্ত হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। তোমরাও নিশ্চয়ই কমেন্ট করে জানাও কেমন লাগছে আজকের ঘটনা। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লোকে শেয়ার করে দিও। তাহলে দেখা হইব আরেকটা নতুন ভিডিওতে। সো টিল দেন, বাই।